আচ্ছা, এরকম কোনোদিনও হয়নি যে ভূত দেখেছেন, ভয় পেয়েছেন, অথচ সেই অশরীরই আপনার কোনো ক্ষতি করেনি? তা ভালো কথা বলেছ। দাঁড়াও একটু ভাবি। ঘোষেদের বাড়িতে আমাদের সেই বিখ্যাত আড্ডা বসেছে। এইবার নিম্নচাপের পূর্বাভাস এক্কেবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। বিকেল বিকেলেই সবাই এসে পড়েছি। বাইরে মুষলধারে বৃষ্টি, সন্ধ্যের আগেই অন্ধকার হয়ে এসেছে। সত্যি এই পরিবেশ কোনোদিনও পুরনো হবে না। কর্মকার মশাই একটা বিড়ি ধরিয়ে ধোঁয়া ছেড়ে খানিকক্ষণ সেই ধোঁয়ার কুণ্ডলীর দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, তাহলে বলি শোনো। এমনি একটা বৃষ্টির দিনের কথা। তখন বৈশাখ মাসের শেষ সপ্তাহ। স্কুলেরই কি একটা কাজে খুর্দা রোড যেতে হয়েছিল। খুর্দা উড়িষ্যার এক বেশ জমজমাট শহর। দিন দিনেকের কাজ ছিল। কাজ ছেড়ে ঠিক করলাম একটু পুরী গিয়ে পুজো দিয়ে আসব। কটক পুরী এক্সপ্রেসে পুরী পৌঁছলাম রাত 8টা নাগাদ। পুরীতে সি বিচে একটা হলিডে হোম বুক করা ছিল। হোটেল থেকে ডিম তড়কা, রুটি, স্যালাড নিয়ে একবারে ঘরে ঢুকে গেলাম। পরের দিন শনিবার সকাল সকাল স্নান সেরে জয় জগন্নাথ বলে পুরীর মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছি। পুরী থেকে ধৌলি এক্সপ্রেস ধরেছি। ট্রেন সময় মতোই চলছিল, কিন্তু বেলদা স্টেশন থেকে ছাড়ার মিনিট 30 বাদে 4:45 নাগাদ বেনাপুর নামে একটা ছোট্ট স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। বেশ খানিকক্ষণ ট্রেনের জানলার ধারে বসে রইলাম। আমার বাঁ পাশের ভদ্রলোক আগে নেমে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। ওনার সিটটাতে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। গরমকাল, বেশ গুমোট হয়ে আছে। সন্ধে তখনও হয়নি। বেশ কিছু যাত্রী আর ট্রেনের হকাররা প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। যায় 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 যায়। ডেকে বললাম, একটা চা দাও তো। আর কি ব্যাপার, কিছু জেনেছো? ট্রেন কখন ছাড়বে? অ্যানাউন্সমেন্ট শুনে তো কিছু বোঝা যাচ্ছে না। ও যা খবর দিল তাতে বুঝলাম আজ আর হয়তো বাড়ি ফেরা হবে না। কিছুক্ষণ আগে একটা মালগাড়ি ডিরেলড হয়ে গিয়ে আপ ডাউন সমস্ত ট্রেন একেবারে বন্ধ। কখন চালু হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে দুটোই লাইন, তা মেরামত করে চালু হতে কম করেও 7-8 ঘন্টা লেগে যাবে। আমি খুবই ক্লান্ত। ধৌলিতে শোয়ার জায়গা নেই, সব সিটিং। অগত্যা কাঁধের ব্যাগটা নিয়ে স্টেশনে নেমে পড়লাম। খোঁজখবর করে যদি কাছাকাছি কোনো ছোটোখাটো হোটেল পাই, রাতটা অন্তত একটু ঘুমোতে পারব। আগামীকাল সকালে যে ট্রেন পাবো তাতেই বাড়ি ফিরব। সাথে কেক, বিস্কুট, কলা যা আছে রাতটুকু কেটে যাবে। স্টেশনে শুধু লাইনের ধারটা বাঁধানো, বাকিটা ঘাসে ঢাকা। কয়েকটা কাঠের বসা সিট, মাঝামাঝি টিনের একটি শেড, বেশি বড় নয়। বেশ কয়েকটা বড় গাছের গুঁড়িগুলো বসার মতো করে বাঁধানো। এখানে নামি দামি ট্রেন দাঁড়ায় বলে তো মনে হয় না। ধৌলিরও স্টপেজ ছিল না। সূর্য অস্ত গেছে, আলোর রেশ তখনও অল্প রয়েছে। ডিসিশনটা নিতে দেরি হয়ে গেল বলে মনে হচ্ছে। অচেনা অজানা জায়গা, ওভারব্রিজ টপকে স্টেশন মাস্টারের ঘর ও টিকিট কাউন্টার। স্টেশন মাস্টারের কাছে জানলাম এখানে কোনো থাকার হোটেল নেই। ভ্যান রিক্সায় হাই রোডের ধারে গেলে 2-3টে ধাবা, সেখানে থাকার ব্যবস্থা হয়তো হতে পারে। স্টেশনের বাইরে একটা গোল মতো চত্বর, তার বাইরে একটা মোটর ভ্যান দাঁড়িয়ে। ভ্যানওয়ালা বাংলা বোঝে না, আমি উড়িয়া বুঝি না। আমি চেষ্টা করছি কথার শেষে চি যোগ করে উড়িয়া বলতে। এই যাউচি, খাউচি, থাকুচি বলে অনেক কসরত করে বোঝাবুঝি হওয়ার পর আমাকে নিয়ে রওনা হলো। কিন্তু লোকটা টাকা পয়সার কথা কিছু বলল না। তালে গোলে আমিও ভাড়া কত জানতে ভুলে গেলাম। বাড়িতে কোনো খবর দিতে পারছি না। এদিকে অন্ধকার হয়ে এসেছে।
ঈশান কোণে মনে হচ্ছে কালো মেঘ জমাট বাঁধছে। যা গরম পড়েছে, ঝড় বৃষ্টি হলে ভালোই হয়, তবে তা যেন আমি ঘর পাওয়ার পরেই হয়। চলছি তো চলছি, মোটর ভ্যানের ভটভট আওয়াজে আর কিছুই শোনা যাচ্ছে না। উল্টো দিকে মুখ করে বাবু হয়ে বসেছি। আবছা আলোতে এইটুকুই বুঝতে পারছি, দুপাশে ধানের ক্ষেত, রাস্তার ধারে মাঝে মধ্যে বেশ বড় বড় পুরনো গাছ। দেখতে না দেখতে দমকা হাওয়া দিয়ে ঝড় শুরু হয়ে গেল। রাস্তার ধুলোবালিতে চোখ বন্ধ করে ফেলতে হচ্ছে। ফাঁকা জায়গা বলে ঝড়ের দাপটও বেশি। বড় বড় 2-1 ফোঁটা বৃষ্টি গায়ে পড়তে শুরু করল। কালবৈশাখী, বৃষ্টির তেজ বাড়ছে। বাবু, ওই সামনে একটি চারো দোকানও আছে, সেখানে দাঁড়াচ্ছি, ঝড় কমিলে যাব। ঠিক আছে, তাই করো। লোকটা ভ্যানে স্পিড বাড়িয়ে দিল। বৃষ্টির তোড়ও বেড়ে যাচ্ছে। 2-1টা শিল পড়তে শুরু করেছে। এক্ষুনি আশ্রয় না পেলে মহা বিপদ। চায়ের দোকানের সামনে এসে থামতেই আমি লাফ দিয়ে মাথা নিচু করে দোকানের ভেতরে ঢুকে পড়লাম। ভ্যানওয়ালাও স্টার্ট বন্ধ করে ঝটপট দোকানের সামনে ছাউনিতে এসে দাঁড়াল। ততক্ষণে শিলাবৃষ্টি জোরদার হয়ে গেছে। টিনের চালে পড়ে ঠং ঠং করে দারুণ জোর শব্দে কান পাতা দায়। তার উপর আবার গাছের মধ্য দিয়ে বয়ে যাওয়া হাওয়ার তীক্ষ্ণ ছনছন আওয়াজ। দোকানের ভেতর একটা কেরোসিনের লম্ব দপদপ করছে। আবছা আলোতে চারদিক দেখার চেষ্টা করলাম। দোকানি ছাড়াও আরো 2জন বসে আছে। দুজনেই সাদা ধুতি, বদুয়া পরা। আমাকে আর ভ্যানওয়ালাকে চা বিস্কুট দিতে বললাম, কিন্তু চা খেতে যখন ভ্যানওয়ালাকে ডাকলাম, কোনো উত্তর করল না। দোকানিও কিন্তু 1 কাপ চা দিল মাত্র। আমি একটা বাঁশের বেঞ্চিতে বসে পড়লাম। বিস্কুট দিয়ে চা খেতে খেতে 7-5 ভাবছি। কড়াত কড়াত করে বাজ পড়ল খুব কাছাকাছি। আলোর ঝলকানিতে চোখ বন্ধ হয়ে গেল। আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। বাইরে তাকিয়ে দেখলাম ভ্যানওয়ালাও নেই। গেল কোথায়? এরই মধ্যে টিনের চালে ধূপ ধূপ করে 3-4টি কি যেন পড়ল। দোকানি বলল, আলো পড়িছে বাবু, যা ঝড় হଉଛି গোটে গাছটাই না পড়ি যায়। আপনি কোথায় যাব? মই তো ঝড়টু কমিলে ঘর চলে যাচ্ছি। আজি আরো কাস্টমার আসিবনি, বুঝলিনি? 4 জন বসে আছি। চব্বট বৃষ্টি হচ্ছে। শিল পড়াটা বন্ধ হয়েছে। একবার উঠে বাইরের ছাউনির তলায় গিয়ে দাঁড়ালাম। ডানে বাঁয়ে একটু উঁকি দিয়ে ভ্যানওয়ালাকে দেখার চেষ্টা করলাম। চোখে পড়ল না। এই দুর্যোগের মধ্যে গেল কোথায়? আমি বা এখন কি করব? যাব কোথায়? লোকটার কোনো কাণ্ডজ্ঞান নেই। বেশ খানিকক্ষণ বাদে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে। দোকানদার লম্ফ নিবিয়ে ঝাঁপ বন্ধ করে আমার জন্য একটা নড়বড়ে কাঠের টুল বাইরে রেখে ওই 2জনের সাথে মাঠের ভিতরের আলপথ ধরে এই অন্ধকারের মধ্যেই হাঁটা লাগল। যাওয়ার আগে কিছুই বলে গেল। একা বসে একটা সিগারেট ধরাবার চেষ্টা করছি, কিন্তু দেশলাইয়ের কাঠিগুলো ফস ফস করে জ্বলে উঠেই নিভে যাচ্ছে। অথচ দেশলাইটা কিন্তু একটুও ভেজা নয়। মহা মুশকিলে পড়লাম। ঘুটঘুটে অন্ধকার, তবে এতক্ষণ চোখটা একটু সইয়ে নিয়েছি। আনমনে বসে থাকার ফাঁকে একবার রাস্তার দিকে চোখ যেতে মনে হলো রাস্তা ধরে কেউ এগিয়ে আসছে। অস্বাভাবিক রকমের হাঁটা, একটা পা নেই নাকি? লোকটা ওইভাবে হাঁটছে কেন? অন্ধকারের মধ্যে হুট করে এমন দৃশ্য দেখে বুকটা একটু ছ্যাঁত করে উঠল। দোকানের বেশ কাছাকাছি এসে মাঠের দিকে নেমে যাচ্ছে। যাই হোক, আমার এখন যা অবস্থা, লোকটার সাথে কথা না বললেই নয়। ও দাদা, শুনছেন? ও দাদা, এই যে শুনছেন? বলতে বলতে জোর কদমে লোকটার দিকে এগিয়ে গেলাম। কিন্তু আমি যতই জোরে হাঁটি না কেন,
দূরত্বটা একই থেকে যাচ্ছে। দৌড় শুরু করা মাত্র বেমালুম মিলিয়ে গেল লোকটা। আমি তখন একেবারে পিচ রাস্তার ধারে এসে দাঁড়িয়েছি। এরপরেই নেমে গেছে আলপথ। কি মনে হতে পাশের দিকে ঘুরে দেখি হুবহু একজন উল্টো দিক থেকে আসছে। আমি রাস্তা ধরে এগিয়ে যেতে সেও মাঠে নেমে মিলিয়ে গেল। রাস্তার ওপর আমি আবার একা দাঁড়িয়ে রয়েছি। চারিদিক শুনশান। একটা হালকা ঠান্ডা হাওয়ায় আমার শরীরটা শিরশির করে উঠেছে। টুলে এসে বসলাম। একবার ভয় পেয়ে গেলে দেখবে উল্টো পাল্টা নানান কথা মাথায় আসতে শুরু করে, তাতে অস্বস্তিটা আরো বেড়ে যায়। এইভাবে টুলটাকে ঝাঁপের সাথে সাঁটিয়ে নিলাম। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার একটা সিগারেট মুখে দিয়েছি মাত্র পিছনের ঝাঁপের ভেতর থেকে একটা কালো লিকলিকে হাত আমার গলার পাশ দিয়ে এসে সিগারেটটা টান মেরে ফেলে দিল। আচমকা ভয় পেয়ে এক লাফে টুল ছেড়ে উঠতে গিয়েও পারলাম না। শরীরটা ভয় জড়সড় হয়ে গিয়েছে। প্রাণপণ চিৎকার করার চেষ্টাও বৃথা হলো। একটা বিকট শব্দ হতেই সামনে তাকিয়ে দেখলাম মোটর ভ্যানটা ভটভট করে চলতে আরম্ভ করেছে। শুরুতেই খুব জোরে হঠাৎ চলতে লাগলো, কিন্তু খানিকটা গিয়ে একটা মোটা গাছে ভীষণ জোরে এক ধাক্কা মারল। ধাক্কা লেগে ভ্যানটা ক্ষেতের মধ্যে উল্টে গেল, আর বিরাট আওয়াজ করে তেলের ট্যাঙ্কটা ফেটে আগুন ধরে ধৌ ধৌ করে জ্বলতে লাগলো। চোখের সামনে দেখলাম সেই আগুনে একটা লোক জ্বলছে আর প্রাণপণ চিৎকার করছে। লোকটা জ্বলন্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে করতে মাঠের দিকে দৌড়ে গেল। কি বলবো তোমাদের, এমন দৃশ্য জীবনেও দেখিনি। বড় মুহূর্তেই দেখলাম মাঠের দিক থেকে একজন সাদা কাপড় পরা মহিলা দৌড়ে এসে সে জ্বলন্ত লোকটাকে জড়িয়ে ধরল। তারপরে সব আগুন নিভে গিয়ে আবার সব নিকষ কালো অন্ধকার। হাত পা গুটিয়ে টুলের ওপর বসে থর থর করে কাঁপছি। বৃষ্টি একদম থেমে গেছে। মাথাটা ঘোরাচ্ছে, দৃষ্টি হয়ে আসছে ঘোলাটে। পোকামাকড়ের শব্দে কান ঝালাপালা হয়ে গেছে। আমি আচ্ছন্নের মতো বসে রইলাম। পালাবো যে কোথায় পালাবো বিদেশ ভুঁইয়ের এত অন্ধকারে? তারপর আবার কোন বিপদে পড়বো কে জানে। এইভাবে কতটা সময় কেটে গেল ঠাউর করতে পারলাম না। দূর থেকে বেশ কিছু লোকের গলা শুনে উঠে দাঁড়িয়ে পড়লাম। এবার কি তাহলে? একদল ভূত। ভুল ভাঙলো ওরা কাছে আসতে। দেখতে পেলাম সেই চায়ের দোকানি আর ওই দুজনও তার সাথে আছে। বেশিরভাগেরই হাতে বড় বড় টর্চ। যাক, ভূত তো আর লাঠি সোটা এইসব নিয়ে আসবে না, মানুষ খুঁজতে আসে না তারা। ওনারা আমাকে সেই মাঠের একটা আলপথ ধরে ওনাদের গ্রামে নিয়ে গেলেন। রাত বেশি হয়নি, 7:30 বাজে। আমারও তো এই সময়টুকুই মনে হয়েছে কয়েক ঘন্টা। গ্রামের ভিতর একটা চা পান বিড়ির দোকানে সবাই বসলাম। কথাবার্তা শুনে বুঝলাম উড়িয়াদের পাশাপাশি বাঙালিও আছে। আমার হাতে 1 কাপ গরম চা ধরিয়ে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসা হচ্ছে? আমি বিশদে সব বলার পর উনি বললেন, তা আমাদেরও একটু প্রসাদ দিন। আজ রাতে আমার বাড়িতে 2 ডাল ভাত খেয়ে রাতটা কাটিয়ে কাল সকালে ট্রেন ধরবেন। খানিকক্ষণ কথাবার্তা হওয়ার পর আমি বেশ ধাতস্থ হয়ে জানতে চাইলাম, ভূতের ব্যাপারটা কি বলুন তো? তাহলে শুনুন, এই গ্রামের উত্তর দিকের এই মাঠের ধারে মা আর ছেলে থাকতো। ছেলেটার নাম নরসিংহ। গ্রামের সবাই বাবু বলে ডাকত। পরিশ্রমী ছেলে। এলাকার সবার সাথে ওদের সদ্ভাব ছিল। ওর বাবা অনেকদিন আগেই মারা গিয়েছেন। ছোট্ট একটা টালির বাড়ি। অনেক কষ্টে মা ছেলেকে বড় করছিল।
তবে দিন দিন জিনিসপত্রের দাম বাড়াতে ওদের মা ছেলের সংসারে বেশ টান পড়ে। বাবুর বয়স প্রায় 16-17 তখন। সংসারের হাল ধরার জন্য গ্রামের লোকজনের থেকে ধার দেনা করে একটা মোটর ভ্যান কেনে। বেনাপুর থেকে এই হাই রোডের লাইনে লোকজন মালপত্র নিয়ে যাতায়াত করতে শুরু করে। দেখতে দেখতে ওদের হাল ফিরছিল। কিন্তু তারপর একদিন, সেটাও ছিল এই রকম এক তুমুল ঝড় বৃষ্টির সন্ধ্যা, শেষ লোকালটার কিছু লোকজনকে জায়গা মতো পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল নরসিংহ। মোটর ভ্যানের আলো তেমন জোরদার নয়, তার উপর তুমুল বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, আপনি যেই চায়ের দোকানে গেছিলেন ওই জায়গাটার কাছে ভ্যানটা রাস্তার ধারের বড় শিমুল গাছটায় ধাক্কা মেরে উল্টে যায়। বেচারা ছিটকে গিয়ে নিজের ভ্যানের তলায় আটকে যায়, আর ট্যাঙ্কি থেকে তেল বেরিয়ে ওর গায়ে আগুন ধরে যায়। কিন্তু মশাই, এরপর একটা অস্বাভাবিক জিনিস ঘটে। সেই অবস্থায় গায়ে জ্বলন্ত আগুন নিয়ে সে কোনো মতে ছুটতে ছুটতে নিজের বাড়ি চলে এসে উঠোনে পড়ে যায়। ওর মা তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছেলেকে চাপটে ধরে। বাবু তো তখনই মারা যায়, যাকে বলে একদম স্পট ডেড। গ্রামের দিকে কিছু ঘটলে সহজেই লোকজন জড়ো হয়ে যায়। এখানেও এই বেলাও তার অন্যথা হয়নি। গ্রামের ডাক্তার সেখানে এসে হাজির হয়। সারা রাত ধরে উনি যতটা পারেন বাবুর মাকে সেবা শুশ্রূষা করেন। পরদিন সকালে আধপোড়া অবস্থায় জেলার সদরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সারাটা রাস্তা বাবু বাবু করে গোঙাচ্ছিল ওর মা, কিন্তু সেই রাতটা সে টিকতে পারল না। নিজের ছেলের নাম মুখে নিয়ে হাসপাতালের বেডেই মারা গেল। বাবুকেও নিয়ে যাওয়া হয়েছিল পোস্টমর্টেম করার জন্য। ওদের 3 কুলে কেউ ছিল না, তবে আগেই বলেছি গ্রামের লোক বড্ড ভালোবাসত ওদের। তারা 2 দিন বাদে দেহ দুটোর সৎকার করে গ্রামের মন্দিরে পুজো দিল। কিন্তু তেমন ভাবে কোনো শ্রাদ্ধ শান্তি আজ অবধি করা হয়নি। ওদের দুজনকে ঝড় বৃষ্টির সন্ধ্যাবেলা গ্রামের অনেকে দেখলেও কারুর ক্ষতি কিন্তু ওরা আজ অবধি করেনি। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সাথে নিয়ে চললাম এক চিরজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। আপনি সত্যি অনেক জায়গায় ঘুরেছেন। আমার তো এই গ্রাম আর ওই মাঝে মাঝে কলকাতা। এই আমার না ট্রেনে চড়ার খুব শখ। দূরপাল্লার ট্রেনে তো খুব একটা চড়া হয়নি, তাই আর কি। হ্যাঁ, এই কোন কালে একবার এক্সপ্রেস ট্রেন ধরে গয়া গেছিলাম। আছে স্টকে। কনকনাথ কর্মকার আমার দিকে তাকিয়ে হালকা হেসে তার গল্প বলতে শুরু করলেন। তখন আমার পদোন্নতি হয়েছে। দপ্তরে পরীক্ষা দিয়ে স্কুল মাস্টার থেকে স্কুলের ইন্সপেক্টর হয়েছি। একবার কাজ পড়ল পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের কাছে কুচুরি রেখা বলে এক আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া চক্রধরপুরের লাইনে বড়াভূম স্টেশনে নেমে সেখানে যেতে হয়। সেখান থেকে প্রায় 40 কিলোমিটারের রাস্তা। হাওড়া থেকে মাত্র 2টো ট্রেন বড়াভূম যায়। 22891 আপ হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। দুপুর 12:50 ছেড়ে সন্ধ্যায় 6টায় বড়াভূম পৌঁছয়। এতে গেলে পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয় আর সারাটা দিন নষ্ট। এছাড়া আছে 18011 আপ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। রাত 12:05 ছেড়ে ভোর 7টা নাগাদ পৌঁছে দেয়। তারপর গাড়িতে ঘন্টাখানেক গেলেই কুচুরি রাখা। রাতের খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে নিশ্চিন্তে এক ঘুম দেওয়া যাবে।
তাই চক্রধরপুর এক্সপ্রেসে যাব বলে ঠিক করলাম আমি আর দেবু আমার অফিসের জুনিয়র কলিগ, 4-5 বছরের ছোট, বাড়ি হাওড়ার শালকিয়া। ঠিক হলো রাত 11:15টার মধ্যে দুজনে হাওড়া স্টেশনের বড় ঘড়ির তলায় দেখা করব। ওই এক ঘড়ি বটে, নিজে অপরিবর্তিত থেকেও অনেক পরিবর্তনের সাক্ষী, যার তলে আজও কাছে দূরের পরিচিতি অপরিচিতর এক মিলন ক্ষেত্র। বুধবার বাড়িতে রাতের খাওয়া দাওয়া সেরে বড় ঘড়ির তলায় দুজনে 11:15 নাগাদ দেখা করলাম। খানিক বাদে ঘোষণা হলো 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে চক্রধরপুর এক্সপ্রেস ছাড়বে। আমাদের দুটোই নিচের বার্থ, এটা পেছন দিক থেকে 3 নম্বর বগি। দুটো 2 লিটারের জল কিনে ট্রেনে উঠে পড়লাম। সাথে লাগেজ বলতে ছোট একটা পিট ব্যাগ, তাতে জামা প্যান্ট, তোয়ালে, অফিসের কাগজপত্র আর টুকিটাকি। ট্রেন ছাড়তে তখনও প্রায় মিনিট 15 বাকি। বেডরোল প্যাক রাখাই ছিল, বিছিয়ে দুজনে রাতে শোয়ার ব্যবস্থা করে নিলাম। ট্রেন ছাড়লে শোব। বাইরে দুর্দান্ত গরম, তাপমাত্রা 40 ছুঁই, আর্দ্রতার পরিমাণ বিশাল। দরদরিয়ে ঘামে অস্বস্তি আরও বাড়ছে। শোবার আগে দুজনে ঠিক করলাম বগিটা একবার ঘুরে দেখে নিই। আশ্চর্য হলাম এই দেখে যে বগিতে আমরা দুজন বাদে আর কেউ নেই। কি আর করা, অগত্যা আমরা যে যার মতো শুয়ে পড়লাম। শুয়েও ঘুম আসছে না। কথাবার্তা বলছি আগামীকালের কর্মকাণ্ড নিয়ে, আর মাঝে মাঝেই উঠে আসছে ফাঁকা বগির কথা। রাত 1টা, ট্রেন উলুবেড়িয়া ছাড়ল। জানলার গড়ার ধরে ডাউন প্ল্যাটফর্মের ইলেকট্রিক ঘড়িটা পরিষ্কার দেখলাম। ঘুমটা আসছে মনে হচ্ছে। এর আগেও দুটো স্টেশনে দাঁড়িয়েছে, দুজনে কথা বলছিলাম দেখে খেয়াল করা হয়নি। এখন দেবু ঘুমিয়ে পড়েছে। এখনো কেউ আর উঠল না। করিডোরের এমার্জেন্সি নীল লাইট 3টেই শুধু জ্বলছে, বাকি সব নেভানো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। বেশ কিছু লোকজনের কথাবার্তায় ঘুমটা ভেঙে গেল। আছোয়া হয়ে কান খাড়া করে শুনে বোঝার চেষ্টা করছি কারা উঠেছে। একবার মনে হলো মহিলা কণ্ঠের খিলখিলিয়ে হাসিও শুনলাম। এবার পুরো উঠে বসে ঝুঁকে দেখার চেষ্টা করলাম, কিন্তু বৃথাই সেই চেষ্টা। লাইটগুলো জ্বালায়নি কেন সেটা আমি জানি না। কমজোরি নীল আলোয় মাঝে মধ্যে 2-1টা হাত নাড়ানো দেখতে পেলাম। যারা উঠেছে তারা বোধহয় কূপের ভেতর দিকে ঢুকে গেছে। কাউকে দেখা গেল না, অথচ কথা শোনা যাচ্ছে। কথা যা ভেসে আসছিল তাতে মনে হলো কোনো বিয়ে বাড়ি ফেরত লোকজন। ভালোই হলো এই ভেবে পাশের টয়লেট থেকে এসে আবার শুয়ে পড়লাম। নতুন সহযাত্রীদের গিয়ে আর দেখে এলাম না। আমরা এই মাথায় আর ওরা বগির ওই মাথায়। জানাও হলো না কোন স্টেশন থেকে উঠেছে। ট্রেন ছুটছে বেশ জোরে। গরমে ঘুমটা আবার ভেঙে গেল। ট্রেনটা দাঁড়িয়ে আছে, দেবুটা নাক ডেকে ঘুমাচ্ছে। মিনিট 5 অপেক্ষা করে একটা সিগারেট যদি 2 টান দেওয়া যায়, এই ভেবে দরজাটা খুলে মুখ বাড়িয়ে দেখলাম একটা পাড়াগাঁয়ের স্টেশনে এসে দাঁড়িয়েছি। 2-1টা লাইট জ্বলছে, সামনের দিকে দূরে সিগন্যাল লাল। নামলাম। ছাড়ার আগে তো নিশ্চয়ই হর্ন দেবে। একটু পেছন দিকে হেঁটে একটা পোস্টের গায়ে বোর্ডে লেখা গোদা পিয়াশাল, এই স্টেশনের নাম। কিন্তু এখানে তো দাঁড়াবার কথা নয়। সিগারেট ধরালাম। প্ল্যাটফর্মে আর কেউ নামেনি বুঝতে পারছি। হাঁটতে হাঁটতে ট্রেনের শেষ বগির কাছে চলে এসেছি। সব বগির দরজাগুলো বন্ধ। দাঁড়িয়ে সিগারেট টানছি। হঠাৎ এক বিদ্যুতের ঝলকানি আর মুহূর্তের মধ্যে সশব্দে বাজ পড়ল। তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মের ওপর একটা বন্ধ ছোট্ট ঘুমটির চালার তলায় গিয়ে দাঁড়ালাম। ঝড় উঠে গেল। মিনিট 2-1-এর মধ্যে তুমুল বৃষ্টিও শুরু হলো।
দাঁড়িয়ে অপেক্ষা করছি, কিন্তু এরই মধ্যে ট্রেন হর্ন দৌড় লাগালাম। 3টে বগি পার হয়ে যখন দরজার কাছে এলাম তখন ট্রেন চলতে আরম্ভ করেছে। ঠেলে দেখি দরজাটা বন্ধ। চিৎকার করে দেবুকে ডাকতে লাগলাম। বগির সামনের দিকের দরজাটা খুলে কেউ একটা উকি দিয়ে হাত নেড়ে আমায় ডাকলো। আরো একটু দৌড়ে গিয়ে সামনের দরজা ঠেলে কাক ভেজা অবস্থায় রানিং ট্রেনে উঠলাম। বুড়ো বয়সে এটা খুব রিস্কের কাজ হলো। দেবুর ওপর ভীষণ রাগ হচ্ছে। আমাকে সিটে না দেখেও পেছনের দরজাটা কেন বন্ধ করে দিল। দরজার কাছে দাঁড়িয়ে একটু ধাতস্থ হচ্ছি, কিন্তু সে আমাকে ডাকলো। কিন্তু যে আমাকে ডাকলো সে কোথায় কি জানি, হয়তো বাথরুমে ঢুকেছে। আমাকেও একবার যেতে হবে মনে হচ্ছে। কেউ খুলছে না দেখে আমি বগির ভেতরে ঢুকে গেলাম। পরপর দুটো কূপে 12 জন আপাদমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, একেবারে নিস্তব্ধ। দেখে মনে হলো সব লাশ শুইয়ে রেখেছে কেউ। নিজের অজান্তেই একটা অস্বস্তিকর শিরশিরে ভাব আমার শির দ্বারা দিয়ে বয়ে গেল। তাহলে বাথরুমে কে? এই দলটা ছাড়া তো আর কেউ উঠেছে বলে মনে হলো না। বাকি সব সিট একেবারে পরিষ্কার, কোথাও কোনো ব্যাগ ট্যাগ তো রাখা নেই। একটাতে দেবু হতে পারে, অন্যটায় কে? একটু দাঁড়ালাম। ভিজে জামা কাপড়ে শীত করছে। ট্রেনটা ইতিমধ্যে আবার থেমে গেছে। কি যে হচ্ছে কে জানে। কিছুক্ষণ দাঁড়িয়ে উল্টো দিকের বাথরুমে গিয়েও দেখি এখনো ভেতর বন্ধ। বাধ্য হয়ে বাইরের দরজাটা একটু খুলতেই বেদম ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির ঝাপটা চোখে মুখে এসে লাগলো। দাঁড়িয়ে নিজের কাজ সারতে শুরু করলাম। হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে। ঘাড় ঘোরাতেই দেখি সাদা চাদর মুড়ি দেওয়া একজন বগির ভেতর থেকে ঢুকে গেল। দেবু হলে তো আমাকে ডাকতো। বাইরের দিকে আবার ঘাড় ঘোরাতেই দেখি এই মুহুল ধারে বৃষ্টির ঘন পর্দার ওপারে লাইনের ধার দিয়ে ভূষা কম্বল জড়ানো জনাদশেক লোক ওই তুমুল ঝড় ঝঞ্ঝার মধ্যে দাঁড়িয়ে আছে। গায়ের কাপড়গুলো ঝড়ে পথ করছে। আমি ছিটকে বগির ভেতরে ঢুকে এলাম। দিয়েই দরজাটা সজোরে বন্ধ করে দরজায় পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলাম। না, কোনো দরকার নেই। এবার সোজা সিটে গিয়ে বসি। দেবুর কাছে এসে ওকে ডাকলাম। ও উঠেই বলল, তুমি কোথায় গেছিলে? আমি উঠে বাথরুম বন্ধ থেকে ভাবলাম তুমি গেছো, আর প্ল্যাটফর্মের দিকে দরজাটা দিয়ে এই বৃষ্টির ঝাপটা আসছিল বলে বন্ধ করে এসে শুয়ে পড়লাম। ওই দিকের কূপে বেশ কান্নাকাটি হচ্ছিল। কিসের কান্নাকাটি? কি জানি, থেমে তো গেছে দেখছি। এসো এসো, দুজনে পাশাপাশি বসি। ততক্ষণে আমি ভিজে কাপড় বদলে কম্বলটা জড়িয়ে বসেছি। দেবু বলল, তোমার কি ভয় করছে নাকি? ওরা সব শুয়ে পড়েছে। কি দাদা, ভয় পেলেন নাকি? চমকে তাকিয়ে দেখি কখন আমাদের সিটের পাশে যাতায়াত করার প্যাসেজটা এসে দাঁড়িয়েছে কেউ, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না। লাইট জ্বালাতে গেলাম, সেটাও জ্বলল না। গলায় এবার একটু বিরক্তি নিয়েই দেবু বলল, কি সব হচ্ছে বলুন তো? একে তো লেট যাচ্ছে, তাও আবার চলতে চলতে শুরু করে দাঁড়িয়ে গেল। চলুন না, এগিয়ে গিয়ে দেখি। আমি দেবুর হাতটা চেপে ধরলাম, না যাওয়ার ইঙ্গিত করলাম, কিন্তু দেবু বলল, চলুন যাই যাই, দেখে আসি ব্যাপারটা। ও কর্মকর্তা, তুমি একটু বসো। ওরা চলে গেল। আমি একলা বসে। মিনিট 10 কেটে গেল। দেবু ফিরছে না দেখে ভাবলাম ওই দিকে গিয়ে দেখি, সাথে ওই বিয়ে বাড়ির লোকজনগুলো কি করছে দেখে নেব। গাটা কিরকম ছমছম করছে। ট্রেনের পুরো প্যাসেজটা অন্ধকার, খালি ওই কয়েকটা নীলচে আলো জ্বলছে। মনে মনে কালি কালি বলে উঠে দাঁড়ালাম। এ কি, এরা সব কোথায় গেল? সব কটা সিট ফাঁকা, চাদর কম্বল শুরুতে যেমন ছিল তেমন প্যাকেট করা। বুকের ভেতরটা ছেঁত করে উঠল। গায়ের লোম সব খাড়া হয়ে গেল। হুড়মুড়িয়ে বাইরের দরজাটার সামনে এসে দেখলাম ভেতর থেকে পুরো লক করা। উল্টো দিকের দরজাটাও লক করা।
মাথা ঝিমঝিম করছে, ঘামিয়ে যাচ্ছি আমি। প্রাণপণে চিৎকার করে দেবুকে ডাকার চেষ্টা করছি, সেও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। বগিরও মাথার দরজাটা এর মধ্যে দুবার ধাড়াম ধাড়াম করে পড়ল। কেউ নামলো না, উঠল না। তাহলে কি হলো? ভয় এবার অজ্ঞান হয়ে যাব আমি মনে হচ্ছে। একবার শেষ চেষ্টা করলাম দেবুকে ডাকার, কিন্তু হলো না। সিটের কাছে এসে দেখি দেবু সিটে কি মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আমি বললাম, কিরে দেবু নাকি? হ্যাঁ, কখন উঠলি? দেখলাম না তো। তুমি শুয়ে পড়ো, তোমায় অনেক কাজ করতে হবে। সে তো জানি, কিন্তু তুই শুয়ে পড়লি কেন? কি দেখলি বল। অনেক ব্যাপার, তোমায় বলেছিলাম, মনে আছে কি? বছর 3 আগে শালকিয়ায় আমাদের এক আত্মীয়ের বিয়েতে বিষ্ণুপুর থেকে কিছু লোক এসেছিল। বিয়ে বাড়িতে আমার আর বাবার সাথে ঝামেলা হওয়াতে তারা সেদিন রাতেই এই ধৌলি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেদিনও ছিল এইরকম ঝড় বৃষ্টি। এই গোদাপিয়াশাল স্টেশনে এক রেল দুর্ঘটনায় সবাই মারা যায়। পরবর্তীতে শুনেছিলাম অনেক খোঁজাখুঁজি করেও দেহগুলো ঠিকমতো না পাওয়াতে 5 জনের আর সৎকার করা যায়নি। আত্মীয় পরিজনেরা এই পুরো ঘটনার জন্য আমাদের 2 জনকে আজও দায়ী করে। বাবা তো তারপর এই অপমান সহ্য করতে না পেরে 3 মাসের মাথায় আত্মহত্যা করে। আর আমি আজ অবধি সেই কলঙ্ক আর অভিশাপ মাথায় নিয়ে বেঁচেছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চাদরের তলায় উপুড় হয়ে দেবু বেশ জোরেই কাঁদতে লাগলো। আমি জানলার দিকে তাকিয়ে ওর কথা শুনছিলাম। গর্বে তা পার হয়ে যাচ্ছে। রাত 3:50 বাজে। লাইটটা জ্বালিয়ে ওর দিকে ফিরে বললাম, বেঁচে ছিলাম মানে? দেবুর পিঠে একটু হাত বুলিয়ে সান্ত্বনা দেব বলে হাত রাখা মাত্রই টের পেলাম ওর শরীর বরফের মতো ঠান্ডা। ঝপ করে নিচের হাতটা সরে এলো। সামনেই বিষ্ণুপুর আসছে। আমায় নেমে রেল পুলিশে খবর দিতে হবে। তাও কৌতূহল বশত একবার চাদরটা সরালাম। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। গলাটা থেঁতলানো, কালো রক্ত চুয়াচ্ছে। বাঁধটা কোনো নিচ থেকে নেই। বাকিটা আর দেখতে পাইনি। তখনই জ্ঞান হারিয়েছিলাম। আমার জ্ঞান ফিরেছিল বিষ্ণুপুর সদর হাসপাতালে। এরপর থেকে রাতের দূরপাল্লার ট্রেনে যেতে আমার সাহসে কুলোয় না।